ইউটিলাইজেশন ট্র্যাকশন হিটিং অ্যান্ড ড্রাইভসের সেকেন্ড লেকচার আজকে। এর আগের দিন আমরা ইলেকট্রিক হিটিংয়ের অ্যাডভান্টেজগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তারপরে মেথড অফ বা মোড অফ হিট ট্রান্সফার মানে কন্ডাকশান, কনভেকশান, রেডিয়েশান এই প্রসেসগুলো কী সেগুলো সম্পর্কে আমরা ব্রিফ আইডিয়া পেয়েছিলাম। আজকের লেকচারে আমরা ইলেকট্রিক হিটিংয়ের যে বিভিন্ন ক্লাসিফিকেশান বা প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক হিটিং। তো ফার্স্টে আমি ব্যাপারটা একটু বলে নিই, তারপরে আমি স্লাইডে একটা ছবি অ্যাড করব, সেখান থেকেই পরীক্ষার সময় লিখবে। তো ইলেকট্রিক হিটিংকে আমরা যখন ক্লাসিফাই করছি বা এর প্রকারভেদ নিয়ে যখন কথা বলবো, তখন একে ব্রডলি আমরা দুই ভাগে ভাগ করে থাকি। কি বলছি? ইলেকট্রিক হিটিংকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করে থাকি। তো এক মিনিট, ইলেকট্রিক হিটিং একে আমরা ভাগ করব দুই ভাগে। একটা ভাগ হচ্ছে গিয়ে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। প্রত্যেকটা আমি এক্সপ্লেন করব একে একে, বাট ফার্স্টে লিখে নিই পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। আর সেকেন্ড হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি বলতে পারো বা হায়ার ফ্রিকোয়েন্সি হিটিং বলতে পারো। আচ্ছা, যেটুকু লেখা হলো সেটুকু আমি আগে একটু এক্সপ্লেন করে নিই। দেখো, ইলেকট্রিক হিটিংয়ে আমরা কি ইউজ করছি? ইনপুট হিসেবে ইউজ করছি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করছি। আচ্ছা, এবার এই যে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ইউজ করছি সেটা দুটো ফর্মে ইউজ করতে পারি আমরা, এসি আর ডিসি। এবার কিছু কিছু জায়গায় দেখব ডিসি কাজ করে, অনেক হিটিংয়ে দেখব আমরা যেখানে ডিসি কাজ করবে না। কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না সেগুলো তো আমরা চ্যাপ্টারের যখন ডিটেলসে ঢুকবো তখনই দেখতে পাবে। বাট যদি আমরা এসির কথা বলি, এসি ফর্মে যখন আমরা ইনপুট দিচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, যদি এসির কথা বলি, তাহলে এসিতে আমরা জানি এসির একটা প্যারামিটার হচ্ছে গিয়ে ওর ফ্রিকোয়েন্সি, তাই না? এসির একটা প্যারামিটার আমরা জানি হচ্ছে ফ্রিকোয়েন্সি, যার ইউনিট হচ্ছে গিয়ে হার্জ বা সাইকেল পার সেকেন্ড। ইন জেনারেল ইন্ডিয়াতে আমরা কত হার্জের সিস্টেম ইউজ করে থাকি? 50 হার্জের সিস্টেম ইউজ করে থাকি। তো আমরা এক মিনিট, যদি এই 50 হার্জ সাপ্লাই ইউজ করি, কি বলছি আমি রিপিট করছি একবার। সাপোজ ইলেকট্রিক হিটিংয়ের কথা হচ্ছে, ইলেকট্রিক হিটিংয়ে আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। কোন ধরনের ইনপুট সেখানটা আমরা ব্যবহার করব? এসি ইনপুট সাপোজ আমরা ব্যবহার করছি। তো এবার এসি ইনপুটের যখনই কথা আসছে তখন নিশ্চয়ই তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে। আর ইন্ডিয়াতে আমরা কত কত ফ্রিকোয়েন্সির সিস্টেম ইউজ করে থাকি? 50 হার্জের ফ্রিকোয়েন্সি। তো 50 হার্জ ফ্রিকোয়েন্সির এসি যদি আমরা ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। মানে বেসিক্যালি যে সমস্ত ইলেকট্রিক হিটিংয়ে আমরা 50 হার্জ সাপ্লাই ইউজ করব সেগুলো হচ্ছে গিয়ে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংয়ের আন্ডারে পড়ছে। আর হাই ফ্রিকোয়েন্সি হিটিং মানে 50 হার্জের থেকে অনেক অনেক বেশি ফ্রিকোয়েন্সি, সাপোজ 10,000 হার্জ বা 20,000 হার্জ ফ্রিকোয়েন্সি ইউজ করছি আমরা, সেগুলো হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি হিটিং। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে ইলেকট্রিক হিটিংকে ব্রডলি কত ফ্রিকোয়েন্সির সাপ্লাই আমরা ইউজ করছি তার উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করছি, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং আর হাই ফ্রিকোয়েন্সি হিটিং। এখন তোমার মনে হতে পারে যে আমাদের যে সাপ্লাই আছে সেটা তো হচ্ছে কি 50 হার্জ সাপ্লাই, তো এই যে হাই ফ্রিকোয়েন্সি হিটিং আমি বললাম 10,000 হার্জ যদি আমাকে সাপ্লাই দিতে হয়, তাহলে এই এত বেশি ফ্রিকোয়েন্সি সাপ্লাই পাবো কীভাবে? তো আমরা যখন হাই ফ্রিকোয়েন্সি হিটিং পড়বো তখন দেখব ওইরকমভাবে আমরা সাপ্লাই কোত্থেকে পাবো। তো যাই হোক, আমরা দুই ভাগে ভাগ করলাম এখনো অবধি। এবার এই যে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং আছে,
এই পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। আমি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে লিখছি যাতে বোঝার সুবিধা হয়, তারপরে সেটাকে একটা স্লাইডে একটা ছবির আকারে দিয়ে দেওয়া হবে। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। তো পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংকে আমরা দুই ভাগে ভাগ করছি। রেজিস্ট্যান্স হিটিং আর দুই হচ্ছে আর্ক হিটিং। তাহলে কি দাঁড়ালো এখন অবধি? এখন অবধি যেটা দাঁড়াচ্ছে যে ইলেকট্রিক হিটিংকে আমরা দুই ভাগে ভাগ করছি। কোন ফ্রিকোয়েন্সির এসি সাপ্লাই ইউজ করছি তার উপর বেস করে। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং যেখানে আমরা 50 হার্টজ সাপ্লাই ইউজ করব, আর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হিটিং। এবার আমরা শুধুমাত্র পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংটা দেখছি। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংকে আমরা ফার্দার দুই ভাগে ভাগ করছি, রেজিস্ট্যান্স হিটিং আর আর্ক হিটিং। এবার এই যে রেজিস্ট্যান্স হিটিং আছে, এই রেজিস্ট্যান্স হিটিংকে আমরা আবার তিন ভাগে ভাগ করব। এই রেজিস্ট্যান্স হিটিংকে আমরা আবার ফার্দার তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। আমি পুরো কথাটা লিখছি না, জাস্ট ডিরেক্ট লিখে ছেড়ে দিলাম, তোমরা ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং এরকম লিখবে। দুই হচ্ছে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। আর তিন হচ্ছে ইনফ্রারেড বা রেডিয়েন্ট হিটিং। ইনফ্রারেড অর রেডিয়েন্ট হিটিং। তো পুরো কথাগুলোই লিখতে হবে, আমি জাস্ট টার্মগুলো লিখে দিলাম। রেজিস্ট্যান্স হিটিংকে আমরা তিন ভাগে ভাগ করছি, ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আর ইনফ্রারেড অর রেডিয়েন্ট হিটিং। আচ্ছা, এখানে আমি বলে রাখি তোমাদের সিলেবাসে ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আর ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আছে, বাট ইনফ্রারেড অর রেডিয়েন্ট হিটিং সিলেবাসে লেখা নেই। বাট 10 ইয়ার্স দেখলে দেখতে পাবে সেখান থেকে সেমিস্টারে কখনো কোশ্চেন এসছে, তো তার জন্য আমরা ইনফ্রারেড হিটিংও পড়বো, খুব সংক্ষেপে পড়বো জিনিসটা। একই রকমভাবে আর্ক হিটিংকেও আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডিরেক্ট, দুই হচ্ছে ইনডিরেক্ট। মানে ওখানে টোটালটাই লিখতে হবে, ডিরেক্ট আর্ক হিটিং, ইনডিরেক্ট আর্ক হিটিং। আমি এখানে সংক্ষেপে লিখলাম। কেন ডিরেক্ট বলা হচ্ছে, কেন ইনডিরেক্ট বলা হচ্ছে, ব্যাপার কি, সেগুলো আমরা সব একে একে এই ইয়েতেই দেখব, এই চ্যাপ্টারের মধ্যেই সমস্ত কিছু দেখব। তাহলে বেসিক্যালি এখন আমাদের চলছে হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংকে আমরা দুই ভাগে ভাগ করেছি। কি কি? এক হচ্ছে রেজিস্ট্যান্স হিটিং, দুই হচ্ছে আর্ক হিটিং। রেজিস্ট্যান্স হিটিংকে আমরা তিন ভাগে ভাগ করছি, ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আর ইনফ্রারেড অর রেডিয়েন্ট হিটিং। একই রকমভাবে আর্ক হিটিংকেও আমরা দুই ভাগে ভাগ করছি, রেডিয়েন্ট হিটিং আর সরি ডিরেক্ট আর্ক হিটিং আর ইনডিরেক্ট আর্ক হিটিং। এবার আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংয়ের গল্প শেষ এখানে। এবার আসছে আমাদের কি হাই ফ্রিকোয়েন্সি হিটিং, যেটা আর একটা ভাগ ছিল। তো এবার আমরা আর একটা স্লাইডে হাই ফ্রিকোয়েন্সি হিটিং লেখা যাক। হাই ফ্রিকোয়েন্সি হিটিংয়ে আমরা একেও আমরা দুই ভাগে ভাগ করব, একেও আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইন্ডাকশান হিটিং, এক হচ্ছে ইন্ডাকশান হিটিং। আর দুই হচ্ছে ডাই ইলেকট্রিক হিটিং।
ইন্ডাকশান হিটিংকে ফার্দার আমরা দুই ভাগে ভাগ করব। ডিরেক্ট মানে ডিরেক্ট ইন্ডাকশান হিটিং আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এই ডিরেক্ট আর ইনডিরেক্ট এগুলোর আদার্স নেমও আছে, যেগুলো আমরা যখন ইন্ডাকশান হিটিং পড়ব তখন সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস হবে। তো এখানে আমরা কি কি পেলাম আমি একবার প্রথম থেকে রিপিট করে দিচ্ছি। আমরা ক্লাসিফিকেশান অফ ইলেকট্রিক হিটিং পড়ছিলাম, ইলেকট্রিক হিটিংয়ের প্রকারভেদ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রিক হিটিংকে পাওয়ার মানে ফ্রিকোয়েন্সি যে সাপ্লাইটা ইউজ করছি তার ফ্রিকোয়েন্সির ওপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করেছি, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং আর হাই ফ্রিকোয়েন্সি হিটিং। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং মানে বেসিক্যালি যেটা আমাদের 50 হার্টজ সাপ্লাই সেটাই যদি ইউজ করি সেটা হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং, আর তার থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সি যদি ইউজ করি তাহলে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হিটিং। এবার পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংয়ের ভাগগুলো দেখব আর হাই ফ্রিকোয়েন্সি হিটিংয়ের ভাগগুলো দেখব। তো পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংয়ে আমরা কি করছি, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংকে আমরা দুই ভাগে ভাগ করছি, এক হচ্ছে রেজিস্ট্যান্স হিটিং আর দুই হচ্ছে আর্ক হিটিং। রেজিস্ট্যান্স হিটিংকে আমরা ফার্দার তিন ভাগে ভাগ করছি, ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আর ইনফ্রারেড অর রেডিয়েন্ট হিটিং। একই রকমভাবে আর্ক হিটিংকেও আমরা দুই ভাগে ভাগ করব, ডিরেক্ট আর্ক হিটিং আর ইনডিরেক্ট আর্ক হিটিং। তাহলে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং হয়ে গেল, বাকি পড়ে থাকলো এখানে কি হাই ফ্রিকোয়েন্সি হিটিং। হাই ফ্রিকোয়েন্সি হিটিংকে আমরা দুই ভাগে ভাগ করছি, ইন্ডাকশান হিটিং আর ডাইইলেকট্রিক হিটিং। ইন্ডাকশান হিটিংকে আমরা ফার্দার দুই ভাগে ভাগ করছি, ডিরেক্ট ইন্ডাকশান হিটিং আর ইনডিরেক্ট ইন্ডাকশান হিটিং। তাহলে পরীক্ষাতে যদি বলে যে ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক হিটিং, ইলেকট্রিক হিটিংয়ের যে বিভিন্ন প্রকারভেদগুলো আছে সেগুলো সম্পর্কে সেগুলো লিখতে দেয় আর কি, তাহলে কিভাবে লিখবে আমি জাস্ট স্লাইডটা অ্যাড করে নিই এখানটায়। আচ্ছা এখানে নেই ব্যাপারটা, সো আমাকে একটু টাইম দাও। আচ্ছা এখানে আছে, এক মিনিট, সরি খেয়াল করিনি। দেখো যা যা বলেছি সেগুলো এখানটায় আছে, দেখিয়ে দিই একবার। ইলেকট্রিক হিটিং মেথডস, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং, হাই ফ্রিকোয়েন্সি হিটিং। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংকে আমরা দুই ভাগে ভাগ করেছি, রেজিস্ট্যান্স হিটিং, আর্ক হিটিং। রেজিস্ট্যান্স হিটিংকে তিন ভাগে ভাগ করা আছে, দেখো ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আর হচ্ছে ইনফ্রারেড হিটিং আর রেডিয়েন্ট হিটিং। আর্ক হিটিংকে আমরা দুই ভাগে ভাগ করব, ডিরেক্ট আর ইনডিরেক্ট আর্ক হিটিং। হাই ফ্রিকোয়েন্সি হিটিংকে দুই ভাগে ভাগ করা আছে, ডাইইলেকট্রিক হিটিং আর ইন্ডাকশান হিটিং। ইন্ডাকশান হিটিংকে আবার দুই ভাগে ভাগ করা আছে, ডিরেক্ট ইন্ডাকশান হিটিং, ইনডিরেক্ট ইন্ডাকশান হিটিং। তাহলে ইলেকট্রিক হিটিংয়ের যদি ক্লাসিফিকেশান আসে পরীক্ষাতে জাস্ট এটা লিখে দেবে, টোটাল যে ইয়েটা আছে এটাকে লিখে দেবে, তাহলে মোর দ্যান এনাফ। তাহলে যাই হোক আমরা ইলেকট্রিক হিটিংয়ের প্রকারভেদগুলো দেখলাম। এবার আমরা প্রত্যেকটা হিটিং নিয়ে একে একে ডিসকাস করব। এখানে পরীক্ষাতে কিভাবে কোশ্চেন ফ্রেম হয় সেটা আমি একটু বলে দিই ফার্স্টে। সাপোজ বললো যে রেজিস্ট্যান্স হিটিং, হোয়াট ডু ইউ মিন বাই রেজিস্ট্যান্স হিটিং অ্যান্ড ডেসক্রাইব রেজিস্ট্যান্স হিটিং, তাহলে তখন তোমাকে রেজিস্ট্যান্স হিটিং তার জন্য ডিরেক্ট রেজিস্ট্যান্স, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স, ইনফ্রারেড হিটিং এগুলো তখন তোমাকে লিখতে হবে। বা এরকম পরীক্ষাতে তুলেও দিতে পারে যে রাইট শর্ট নোট অন ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং বা রাইট শর্ট নোট অন ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, এরকম করেও তুলে দিতে পারে। তাহলে পরীক্ষাতে এরকমভাবে শর্ট নোট বা বড় কোশ্চেন ফর্ম হতে পারে। ইভেন একটা জিনিস বলে রাখি এখানটায়, এই যে হিটিং মেথডগুলো আছে, ইলেকট্রিক হিটিং মেথডগুলো আছে, তার জন্য বিভিন্ন ধরনের ফার্নেস ইউজ হয়। ফার্নেস মানে যেখানে বেসিক্যালি কোনো মেটালকে বা কোনো নন মেটালকে আমরা হিট করছি, কোনো একটা জায়গায় রেখে তো হিটটা করতে হবে। তো যে জায়গাটা করা হয় সেটা হচ্ছে কি বেসিক্যালি আমরা তাকে ফার্নেস বলে থাকি। তো সেই ফার্নেসের ডিসক্রিপশানও আসে। তো এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে আমরা যতগুলো এখানে হিটিং দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে নিয়ে ডিটেলসে আমরা ডিসকাস করব। ইভেন যে ফার্নেসগুলো ইউজ করা হয়, যে ইম্পর্টেন্ট ফার্নেসগুলো আছে তোমাদের সিলেবাসে, সেগুলো ডিসকাস হবে একে একে। তো যাই হোক ফার্স্টে আমরা পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং দিয়ে স্টার্ট করব। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং তো কি আমি শুরুতেই বলে দিয়েছি, যেখানে আমরা 50 হার্টজ যে সাপ্লাই ইউজ করছি সেটাই হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। তো তার আন্ডারে কি পড়ছে, রেজিস্ট্যান্স হিটিং আর আর্ক হিটিং। তাহলে আজকে আমরা রেজিস্ট্যান্স হিটিং দিয়ে স্টার্ট করব। ইভেন যতটা আজকের লেকচারে পসিবল ততটা কমপ্লিট করে তারপরে বাকিগুলো পরের লেকচারে চলতে থাকবে। তাহলে ফার্স্টে আসছি আমরা রেজিস্ট্যান্স হিটিং।
রেজিস্ট্যান্স সিটিং। ওকে, দেখো আমি একটা কন্ডাক্টরের ফার্স্টে ছবি আঁকছি, বেসিক পারপাসটা বুঝি কীভাবে কাজ করে। ধরো এটা একটা হচ্ছে কন্ডাক্টর, এবি একটা কন্ডাক্টর, এবি কন্ডাক্টর। এবি কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে আমি সাপোজ আর দিয়ে লিখিয়ে দিলাম। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ধরে নাও আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা খুব ভালোভাবেই জানি যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন কী হয়, হিট তৈরি হয়, যেটাকে বেসিক্যালি আমরা এতদিন ধরে কপার লস পড়ে এসেছি। তাহলে সেই পাওয়ারের কথা যদি আমরা বলি তাহলে কি হবে, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, তাই না? এবার টি সময় ধরে, সাপোজ টি টাইম ধরে যদি এই এবি কন্ডাক্টরের মধ্যে আই কারেন্ট ফ্লো হয় তাহলে কতটা হিট এনার্জি প্রডিউস হবে। কি বললাম আমি, যে এই এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি টি সময় ধরে কারেন্ট ফ্লো হয় তাহলে কতটা হিট এনার্জি প্রডিউস হবে। এনার্জি মানে কি, পাওয়ার ইনটু টাইম, আমরা ছোটোবেলার থেকেই পড়ে আসছি এনার্জি মানে পাওয়ার ইনটু টাইম, তাই না? পাওয়ার ইনটু টাইম, মানে এখানে পাওয়ার লস লিখছি আমি, চলো পাওয়ার লস ইনটু টাইম। তো পাওয়ার লস কত হচ্ছে এখানটায়, এই যে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর, আর টাইম কত, টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে, মানে এবি একটা কন্ডাক্টর নিয়েছি যার রেজিস্ট্যান্স হচ্ছে কি আর, ওর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে টি সময় ধরে। তাহলে আমরা জানি কপার লস কতটা হবে, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। তাহলে হিট এনার্জি কতটা প্রডিউস হবে, হিট এনার্জি মানে কি, পাওয়ার ইন্টু টাইম, তাহলে পাওয়ার লস ইন্টু টাইম কত হচ্ছে, আই স্কোয়ার আর ইন্টু টি। তো এই যে রেজিস্ট্যান্স সিটিংয়ের কথা বলছি সেটা এই বেসিক প্রিন্সিপালের ওপর কাজ করে। সেটা কিভাবে করছে সেটা আমরা দেখব। এখানে আর একটা কথা বলে রাখি, আমরা যখন অঙ্ক করব বা হিটিং এলিমেন্টের যখন ডিজাইন করব তখন এই ফর্মুলাটা অন্য ফর্মে আমাকে ইউজ করতে হতে পারে, এমন অনেক অঙ্ক আসবে, এমন অনেক সময় আসবে অন্য ফর্মে, মানে কারণ আমরা এই জায়গাটা পড়ে এসছি অলরেডি যে পি ইকুয়ালস টু যেরকম আই স্কোয়ার আর, এটাকে পাওয়ারের একটা ফর্মুলা হিসেবে আমরা ইউজ করে থাকি। আবার অনেক জায়গায় ভি স্কোয়ার বাই আর ফর্মেও ইউজ করে থাকি, মানে ওই ওহমস ল থেকে পুট করে আমরা এগুলো পেয়ে থাকি, বা ইকুয়ালস টু ভিআইও পেয়ে থাকি। তো বেসিক্যালি আমাদের আই স্কোয়ার আর, এই আই স্কোয়ার আর এটার উপর, এটাই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, এটার উপর বেস করেই আমাদের রেজিস্ট্যান্স হিটিংটা তৈরি। বাট যখন আমরা কিছু অঙ্ক করব বা হিটিং এলিমেন্ট ডিজাইন করব তখন এই ভি স্কোয়ার বাই আর ফর্মুলাটাও আমাদের কাজে লাগবে, সেই জন্য আমি এটা আলাদা করে এখানে লিখে রাখলাম। তো আমরা রেজিস্ট্যান্স সিটিংয়ের মধ্যে ফার্স্টে কি পেয়েছিলাম, ডিরেক্ট রেজিস্ট্যান্স সিটিং। তাহলে এবার ফার্স্টে চলে আসা যাক, ডিরেক্ট রেজিস্ট্যান্স সিটিং জিনিসটা কি। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে রাখি, যে এখানে যখন আমি এটা এক্সপ্লেন করছিলাম একটা জিনিস বলেছি, দেখো যে এবি একটা কন্ডাক্টর আছে, এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো হচ্ছে তখন পাওয়ার লস কত হচ্ছে, আই স্কোয়ার আর। এবার একটা জিনিস দেখো, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট যাক বা এসি কারেন্ট যাক, পাওয়ার কিন্তু লস হবে, মানে কপার লস কিন্তু হবে। মোট কথা একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট যাক বা এসি কারেন্ট যাক, যে কারেন্টই যাক না কেন সেই কন্ডাক্টরে কী হবে, হিট এনার্জি প্রডিউস হবে। সো বেসিক্যালি এই যে আমরা রেজিস্ট্যান্স সিটিং নিয়ে ডিসকাস করব, এটা কিন্তু এসিতেও কাজ করবে, ডিসিতেও কাজ করবে। এই জায়গাগুলো মনে রাখা খুব জরুরি, কারণ এর উপর বেস করে বড় কোশ্চেনের সঙ্গে একটা ছোট কোশ্চেন বা এমসিকিউ বা ট্রু ফলস টাইপের কোশ্চেন ফর্ম হয়ে থাকে। তাহলে রেজিস্ট্যান্স সিটিং, সেটা ডিরেক্ট রেজিস্ট্যান্স সিটিং হোক বা ইনডিরেক্ট রেজিস্ট্যান্স সিটিং হোক, আমাদের আই গেস এখান থেকে আইডিয়াটা হয়ে গেল যে এটা এসি ডিসি দুটোতেই কাজ করবে। যেমন এখানে আমি একটা বলে রাখি, যেমন ধরো এটা যখন এই চার্টটা যখন আমি দিয়েছিলাম তখন দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, লেখা আছে কি ইন্ডাকশান হিটিং। আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এই জিনিসটা কিন্তু এসিতেই পসিবল, তাই না? তো এই ইন্ডাকশান হিটিং যখন আমরা পড়বো তখন দেখবো এটা কিন্তু ডিসিতে কাজ করবে না, এটা শুধুমাত্র এসিতেই কাজ করবে। তো এরকম বাকি যে হিটিংগুলো আছে সেগুলো যখন আমি একে একে পড়াবো যখন, তখন দেখতে পাবে কোনটা এসিতে কাজ করে, শুধু এসিতে কাজ করে, কোনটা এসি ডিসি দুটোতেই কাজ করে। মোট কথা এখন অবধি আমাদের যেটুকু পড়া হয়েছে রেজিস্ট্যান্স হিটিং, সেটা এসি ডিসি দুটোতেই কাজ করে। তাহলে ফার্স্টে এখন আমরা আসছি হচ্ছে ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে। ওয়েট,
ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের ছবি। আমি এখানে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব, কিভাবে কাজ করে সেগুলোও এখানে সমস্ত কিছু একে একে এক্সপ্লেন করা থাকবে। দেখো, বাইরে ইয়েলো কালারের যে বক্সের মতন জায়গাটা আছে, মানে বেসিক্যালি আমি এটার কথা বলছি, এটাকে কন্টেনার ধরে নাও, যার মধ্যে ইলেকট্রিক হিটিংটা পারফর্ম করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে দুটো ইলেকট্রোডকে, এটা একটা ইলেকট্রোড আর এটা একটা ইলেকট্রোডকে এই যে কন্টেনারটা আছে কন্টেনারের মধ্যে ঢোকানো আছে, তাই না? দুটো ইলেকট্রোডকে কন্টেনারের মধ্যে ঢোকানো আছে। এবার এটা কোথায় ঢোকানো আছে কন্টেনারের মধ্যে, সেই জায়গাটাও দেখা যাক। এই যে এই পোর্শনটায় দেখতে পাচ্ছ না, এরকম গোল 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 ইয়ে করা আছে। এই যে জায়গাটা দেখানো আছে, মানে যেটা এখানে রানি কালারে যে জায়গাটা দেখানো আছে, এখানে যে রানি কালারে যে জায়গাটা দেখানো আছে, সেটা হচ্ছে গিয়ে যে ম্যাটেরিয়ালটাকে আমাদের হিট করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? কি দেখলাম আমরা, এটা ধরো একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমরা হিটিংটাকে পারফর্ম করব। তো তার জন্য যাকে পারফর্ম করব তাকে তো আমাকে কন্টেনারের মধ্যে নিতে হবে। তো সেই জন্যই দেখো এই জিনিসটাকে এখানটায় রাখা হয়েছে, মানে এখানে এই ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব। এবারে ইলেকট্রিক হিটিংয়ে যে ম্যাটেরিয়ালকে হিট করা হয় তাকে ইঞ্জিনিয়ারিংয়ের টার্মে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টার্মে বলা হয় চার্জ। এই কথাটা একটু মাথায় রাখবে। কি বললাম, যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব, ইলেকট্রিক হিটিং কেন করছি, কোনো ম্যাটেরিয়ালকে হিট করার জন্য করছি। তো যে ম্যাটেরিয়ালকে আমরা হিট করছি তাকে এখানে বলা হয় চার্জ, ঠিক আছে? তো চার্জ কথাটা যখন ইলেকট্রিক হিটিংয়ে বলা হবে তখন কিন্তু ওই চার্জ পার্টিকেলের কথা ভেবো না, মানে ইলেকট্রন প্রোটন এই ধরনের কিন্তু ভেবো না। এখানে চার্জ বলতে বোঝায় যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব, দ্য ম্যাটেরিয়াল ইজ টু বি হিটেড ইজ নোন অ্যাজ চার্জ, ঠিক আছে? যার জন্য দেখো এখানে লেখা আছে চার্জ। আর এখানে এই যে কন্টেনার যার মধ্যে পারফর্ম করা হবে ইলেকট্রিক হিটিং, তাকে শুরুতেই বলেছিলাম ফার্নেস বলি। তো ফার্নেসের মধ্যে কি করা আছে, যে ম্যাটেরিয়ালটাকে হিট করছি, এই যে ম্যাটেরিয়ালটাকে হিট করছি যেটাকে আমরা চার্জ বলছি, সেটাকে রাখা আছে। তার মধ্যে দেখো দুটো ইলেকট্রোডকে এরকমভাবে ডোবানো আছে, মানে ঢোকানো আছে, ইমার্স করা অবস্থায় আছে। এবার দেখো ওই যে রানি কালারের বাবল টাইপের জিনিসগুলো ড্র করা আছে, মানে যেটাকে আমরা হিট করব, তার উপরে দেখো এরকম স্কাই কালারের কিছু পাউডার ছড়ানো আছে। এটা হচ্ছে গিয়ে হাই রেজিস্ট্যান্স পাউডার। আচ্ছা, হাই রেজিস্ট্যান্স পাউডার মানে কাঠের গুঁড়ো ধরে নাও। কেন এটা দেওয়া আছে আমরা একে একে বুঝবো। আর কি করা আছে দেখো এখানটায়, দেখো এখানে ইলেকট্রোডে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া আছে। যেটা বলেছি আমি শুরুতে, যে এটা এসি সাপ্লাইও হতে পারে, মানে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই হতে পারে, আবার ডিসি সাপ্লাইও হতে পারে, তাই না? কারণ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে হিট প্রডিউস হবে, হিট এনার্জি প্রডিউস হবে, সেটা এসি ডিসি দুটোতেই পসিবল। তার জন্য এখানে সাপ্লাইটা এসিও হতে পারে, ডিসিও হতে পারে। যেহেতু এখানে দুটো ইলেকট্রোড আছে, তার মানে এখানে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের কথা বলা হচ্ছে। এবার তোমার মনে হতে পারে যে ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে দুটো ইলেকট্রোড আছে, খুব ভালো কথা। সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে দুটো ইলেকট্রোড আছে, খুব ভালো কথা, কারণ সিঙ্গেল ফেজ মানে একটা লাইট থাকবে, একটা নিউট্রাল থাকবে। বাট যদি সিস্টেমটা থ্রি ফেজ হয় তাহলে তাহলে কি হবে সেটাও হতে পারে। প্রথম কোশ্চেন এটা তোমার মাথায় আসতে পারে, থ্রি ফেজ এসিতে কি কাজ করবে? দেখো, থ্রি ফেজ হোক সিঙ্গেল ফেজ হোক, কারেন্ট গেলেই তো হিট প্রডিউস হবে, তাহলে থ্রি ফেজেও কাজ করবে। তাহলে থ্রি ফেজের ক্ষেত্রে কি এরকম দুটো ইলেকট্রোড ইউজ হবে? অবভিয়াসলি না। থ্রি ফেজে মিনিমাম ওয়্যার কতগুলো থাকে? তিনটে থাকে, আর ওয়াই বি। তাহলে থ্রি ফেজে করতে গেলে আমাকে মিনিমাম তিনটে ইলেকট্রোড ইউজ করতে হবে। তো আমি সেই ছবিটাও এখানটায় অ্যাড করে রাখছি। জাস্ট সংক্ষেপে আমি এখানটায় দেখিয়ে রাখলাম যে আমরা যদি থ্রি ফেজ ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাকে এরকম মিনিমাম তিনটে ইলেকট্রোড তো দিতেই হবে, আর ওয়াই বি। তো যাই হোক, আবার আমরা মেন টপিকে ফিরে আসি। এখানে কি হবে সেটা একটু ফার্স্টে বোঝা যাক। আমরা এখানে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দিলাম, সেটা ডিসি সাপ্লাই হোক বা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই হোক। তো যখনই সাপ্লাই দেব তখন কি হবে, ইলেকট্রোডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, দিয়ে কোথায় যাবে? এই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে। ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার পর তারপর এই ইলেকট্রোড দিয়ে কারেন্টটা ব্যাক করবে, মানে এখানে আমি প্লাসটা লিখেছি এটা, মাইনাসটা লিখেছি এটা, তার মানে এইভাবে এখানে কারেন্ট ফ্লো হবে, এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। মোট কথা আমরা এখানে দেখতে পাচ্ছি যে
যে ম্যাটেরিয়ালটাকে হিট করতে হবে, তাই না? ভালো করে বোঝো ব্যাপারটা, যে ম্যাটেরিয়ালটাকে হিট করতে হবে সেই ম্যাটেরিয়ালের মধ্যে দুটো ইলেকট্রোডকে ইমার্সড করা অবস্থায় বা ডোবানো অবস্থায় আছে। আর করছি কি, আমরা ওই ইলেকট্রোডে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছি। ইলেকট্রিক সাপ্লাই যখন দেব তখন কি হবে, ইলেকট্রোড দুটোর মধ্যে দিয়ে, ইলেকট্রোড দুটোর থ্রুতে এই চার্জের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, মানে যে ম্যাটেরিয়ালটাকে হিট করব তার ভেতর দিয়ে কারেন্ট যাবে। এবার একটা সিম্পল জিনিস চিন্তা করো, যে যদি এই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে কি হবে, কারেন্ট গেলেই ওই ম্যাটেরিয়ালে হিট এনার্জি প্রডিউস হবে। আর হিট এনার্জি যদি প্রডিউস হয় তাহলে ম্যাটেরিয়ালটা কি হবে, গরম হবে, হিটেড আপ হবে, গলে যাবে, তাই না? যদি সেই টেম্পারেচারে আমরা গরম করতে পারি তাহলে জিনিসটা গলে যাবে। তাহলে এই পদ্ধতিতে আমরা কি দেখছি, যে ম্যাটেরিয়ালটাকে হিট করতে হবে তার মধ্যে দিয়ে ডিরেক্টলি কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? তার মধ্যে দিয়ে ডিরেক্টলি কারেন্ট ফ্লো হচ্ছে। রিপিট করছি আমি আর একবার, যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব সেই ম্যাটেরিয়ালের মধ্যে দেখো কি আছে, ইলেকট্রোড ইমার্স করা অবস্থায় আছে। তো তার মানে এখানে কি হচ্ছে, যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব তার মধ্যে দিয়ে ডিরেক্টলি কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এখানে যেহেতু কারেন্টটা যে ম্যাটেরিয়ালকে, মানে যে চার্জকে আমরা হিট করব তার মধ্যে দিয়ে ডিরেক্টলি ফ্লো হচ্ছে, তার জন্য এর নাম হচ্ছে কি, ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কোথা দিয়ে কারেন্ট যাচ্ছে, এটুকু আমরা দেখলাম। এবার আমরা একটা জিনিস এর আগের লেকচারে পড়েছি, যে কোনো জিনিসকে যদি আমরা উত্তপ্ত করতে চাই, মানে তার টেম্পারেচার ইনক্রিজ করাতে চাই, বা তাকে যদি আমরা হিট এনার্জি দিতে চাই, তাহলে মোড অফ হিট ট্রান্সফার তিন রকমভাবে পসিবল। এক ছিল হচ্ছে গিয়ে কন্ডাকশান, দুই হচ্ছে কনভেকশন, আর তিন হচ্ছে গিয়ে রেডিয়েশন। এখানে কোন পদ্ধতিতে আমাদের হিটটা ট্রান্সফার হবে? অবভিয়াসলি এখানে কন্ডাকশান প্রসিডিওরে হিটটা ট্রান্সফার হবে। কেন কন্ডাকশান প্রসিডিওরে হিটটা ট্রান্সফার হবে? তার কারণ হচ্ছে গিয়ে এখানে তো যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব তার মধ্যে দিয়ে ডিরেক্টলি কারেন্টটা ফ্লো হচ্ছে। বেসিক্যালি এখানটায় আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি সেটা পাউডার ফর্মে হতে পারে, সলিড হতে পারে। তো এরকমভাবে আমরা এখানটা ইউজ করছি, তার জন্য এখানটায় হচ্ছে কি, কন্ডাকশান মেথডে হিটটা ট্রান্সফার হচ্ছে। তাহলে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট গেল এখানটায়? এক হচ্ছে গিয়ে এসি ডিসি দুটোতেই কাজ করবে। সিঙ্গেল ফেজ এসি আর ডিসির ক্ষেত্রে দুটো ইলেকট্রোড হলে কাজ চলে যাবে, বাট যদি থ্রি ফেজ হয় তাহলে এরকম তিনটে ইলেকট্রোড লাগবে। যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব তাকে আমরা বলছি হচ্ছে গিয়ে চার্জ। এখানে চার্জের মধ্যে ইলেকট্রোড দুটোকে ইমার্সড করা অবস্থায় আছে, কারেন্ট আমরা ইলেকট্রোডের থ্রুতে পাঠাচ্ছি কোথায়, সেই চার্জের মধ্যে। যেহেতু কারেন্ট ডিরেক্টলি যে ম্যাটেরিয়ালকে আমরা হিট করব তার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তার জন্য এটাকে আমরা বলছি ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। আর এখানে কন্ডাকশান মেথডে হিটটা কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। এবার একটা জিনিস আমাকে বলো, যে এখানে যখন বলছি আমরা যে ম্যাটেরিয়ালটাকে আমাদের হিট করতে হবে, মানে যে চার্জকে আমাদের হিট করতে হবে, তার ভেতর দিয়ে আমরা কারেন্ট পাঠাচ্ছি। ভালো করে চিন্তা করে দেখো, যে কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো হয়? কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হয়, নিশ্চয়ই ইনসুলেটরের মধ্যে দিয়ে ফ্লো হতে পারে না। তার মানে অবভিয়াসলি এই মেথডের সাহায্যে আমরা যে ম্যাটেরিয়াল বা চার্জকে হিটেড আপ করব, গরম করব, সেটা কি হতে হবে, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হতে হবে। মানে সাপোজ সেটাকে মেটাল হতে পারে, মানে মেটাল যেহেতু হচ্ছে গুড কন্ডাক্টর, তাহলে সেটা মেটালটা কি সলিড ফর্মেও হতে পারে বা গুঁড়ো গুঁড়ো পাউডার ফর্মেও হতে পারে। সলিড ফর্মে হতে পারে বা পাউডার ফর্মেও হতে পারে। আই গেস বোঝাতে পারলাম যে তাহলে এখানে কোন ধরনের ম্যাটেরিয়ালকে আমরা হিট করব, যেগুলো হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, মানে স্পেসিফিক্যালি বলতে গেলে মেটাল। এবার আর একটা জিনিস চিন্তা করো, যে এখানে যে হাই রেজিস্ট্যান্স পাউডারের কথা বলেছি, এটা কেন ইউজ হচ্ছে, একটু নিজেই বুদ্ধি খাটানোর চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। দাঁড়াও এক মিনিট। ওকে, তো ধরো এখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেটা পাউডার, মানে গুঁড়ো গুঁড়ো ফর্মে একটা মেটালকে এরকমভাবে রাখা আছে, যাকে গলাতে হবে। এবার সাপোজ আমরা এখানটায় দুটো ইলেকট্রোডকে এরকমভাবে ইমার্স করে দিয়েছি এর মধ্যে। এবার ধরো এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে চার্জের মধ্যে দিয়ে, তখন কি হবে, এই যে পাউডার ফর্মে মেটালটা আছে এটা তো গলে যাবে। গলে যদি যায় তাহলে কি এই ইলেকট্রোড দুটো এরকম
কি বলবো, ভার্টিক্যালি খাড়াভাবে থাকতে পারবে? তলাটা যদি, এখানকার মেটেরিয়াল যদি নিচে গলে যায় তখন কি হবে? এই ইলেকট্রোড দুটো তো একে অপরের সঙ্গে কাছে চলে এসে ঠেকে যাবে, তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে জিনিসটা। তা নিশ্চয়ই আমরা শর্ট সার্কিট করতে চাই না। আমি রিপিট করছি আর একবার যাতে ভালো করে বুঝতে পারো, যে এখানে এটাকে আমরা হিট করছি, তাই না, গরম করছি, তো সাপোজ গলে গেল, গলে যখন যাবে যখন একটু লিকুইড ফর্মে আসবে, তখন নিশ্চয়ই এই ইলেকট্রোড আর এই ইলেকট্রোডটা এরকম খাড়া অবস্থায় ভার্টিক্যালি থাকতে পারবে না। তখন কি হবে, কাছাকাছি চলে আসবে বা ঠেকে যাবে, কোনোভাবে পড়ে যাবে, তো তখন তো শর্ট সার্কিট হয়ে যাবে। তো সেটা যাতে না হয় তার জন্য দেখো ওপরে হাই রেজিস্ট্যান্স পাউডার এরকম করে ছড়িয়ে দেওয়া আছে। তাহলে কি হবে, এরা বেসিক্যালি ইলেকট্রোড দুটোকে একটা এক্সটার্নাল সাপোর্ট প্রোভাইড করছে যাতে কখনো শর্ট সার্কিট না হয়ে যায়। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের যে বেসিক অপারেটিং প্রিন্সিপাল, যেহেতু কন্ডাকশন মেথডের সাহায্যে এখানে হিট ট্রান্সফার হয়, তো তার জন্য এই মেথডের সাহায্যে কোনো ম্যাটেরিয়ালকে অনেক বেশি হাই টেম্পারেচারে আমরা কি বলে হিটেড আপ করতে পারি। এর এফিসিয়েন্সি অনেক বেশি, বাট এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই মেথডের সাহায্যে টেম্পারেচার কন্ট্রোল পসিবল নয়, কন্ট্রোল অফ টেম্পারেচার পসিবল নয়। তো এই গেল হচ্ছে আমাদের ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। এরপরে আমরা আসবো হচ্ছে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। তার মানে দেখো দেখো ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে আমি কি বলেছি, যে ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে যে ম্যাটেরিয়ালটাকে আমাদের হিট করতে হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যার জন্য একে আমরা ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং বলছি। তার মানে নিশ্চয়ই ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে এমন কোনো সিস্টেম থাকবে যেখানে কি বলে যে ম্যাটেরিয়ালটাকে আমাদের হিট করতে হবে তার মধ্যে দিয়ে, যে ম্যাটেরিয়ালটাকে হিট করতে হবে তার মধ্যে নিশ্চয়ই কারেন্ট ফ্লো করবে না, তাহলে সেটাই হবে আমাদের ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। তো ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের বেসিক অপারেটিং প্রিন্সিপাল বোঝার আগে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসটা ইনস্ট্রুমেন্টটা ইউজ করে থাকি সেটার ছবিটা একটু দেখে নাও, তাহলে আরও ভালো করে আইডিয়া পাবে। তারপরে আমি তার অপারেটিং প্রিন্সিপালে যাব। দেখো এই ছবিটা দেখো, এটা হচ্ছে গিয়ে একটা ইমার্শন হিটারের ছবি, আই গেস প্রত্যেকেই জানো। এখানে কি করা হয়, বেসিক্যালি আমরা শীতকালে জল গরম করে থাকি এই জিনিসটার সাহায্যে, যেটাকে আমরা ইমার্শন হিটার বলে থাকি। তো এবার ভালো করে ভাবো যে ইমার্শন হিটারের এই যে পোর্শনটা আছে এটাকে কোথায় ডোবানো থাকে, জলের মধ্যে ডোবানো থাকে, আর এটাকে তো আমরা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি। তো ব্যাপারটা কি হয়, যখন এটাকে আমরা জলের মধ্যে ডোবাই, জলের মধ্যে আমরা ডোবাবো তাই না, ওয়াটারের মধ্যে এই হিটারটাকে ইমার্স করবো, যার জন্য থেকে ইমার্শন হিটার বলে। তো যখন আমরা এটাকে ডোবাবো, জলের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয়, জলের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হয় না। আচ্ছা, জলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না, তাহলে কারেন্টটা কোথা দিয়ে ফ্লো হয়, কারেন্টটা বেসিক্যালি এই যে এখানে মেটাল বডিটা দেখতে পাচ্ছি ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কন্ডাক্টরটা থাকে, কয়েলটা থাকে, সেই কয়েলের মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো হয়। এর ভেতরে যে কয়েল আছে সেই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন কয়েলটা কি হয়, কয়েলটার টেম্পারেচার বেড়ে যায়, কারণ কয়েলটার হিট এনার্জি জেনারেট করে। তাহলে কয়েলের থেকে তখন ওয়াটারে কীভাবে কীভাবে হিটটা ট্রান্সফার হয়, কনভেকশন প্রসিডিওরে তখন হিটটা, কনভেকশন হোক বা রেডিয়েশন হোক, কনভেকশন রেডিয়েশন মিক্সড দুটো পদ্ধতিতে হিটটা এর বডির থেকে ওয়াটারে ট্রান্সফার হয়। কি বলছি প্রথম থেকে একবার বলি, এটা হচ্ছে একটা ইমার্শন হিটারের ছবি, আমরা জলে এটাকে ডোবাই আর এদিকে করি কি আমরা সাপ্লাই দিই, তখন জলের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, জলের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, তাহলে কারেন্ট কোথা দিয়ে যায়, এর মধ্যে যে কয়েলটা আছে সেই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যায়, কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন কি হয়, সেখানে হিট ডিসিপেটেড হয়। হিট যখন তৈরি হয় সেই হিটটা কি হবে, এটা যখন গরম হয়ে গেল তাই না, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য এটা গরম হয়ে গেল, কয়েলটা গরম হয়ে গেল, কয়েল যদি গরম হয়ে যায় তাহলে এই মেটালটাও কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর জলটা কি নর্মাল টেম্পারেচারে আছে, তখন এটা হচ্ছে কি হায়ার টেম্পারেচারের, হিটারের টেম্পারেচারটা বেশি, জলের টেম্পারেচার কম, তাহলে হিটার থেকে কি হবে, জলের টেম্পারেচারটা ট্রান্সফার হবে। তো মোটটা তখন কীরকম, কনভেকশন আর রেডিয়েশন প্রসিডিওর, কন্ডাকশন মেথড নয় তখন আর। তাহলে এইখানে আমরা কি দেখলাম, যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না, বাট তা সত্ত্বেও তার টেম্পারেচার ইনক্রিজ কিভাবে করছে, অন্য একটা বস্তু আছে, মানে এখানে যেটা হচ্ছে গিয়ে এই ইমার্শন হিটারটা, সেখান থেকে হিটটা কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। তাহলে এই ধরনের হিটিংই হচ্ছে আমাদের কি বলে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং।
তো এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের এক্সাম্পল। এটাকেই আমরা এবার নর্মাল ডায়াগ্রাম দিয়ে বুঝবো। আচ্ছা, তো দেখে নাও এখানে বাইরে ফার্নেসটা দেখানো হয়েছে, তার মধ্যে একটা দেখতেই পাচ্ছ একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে, একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন, তার মধ্যে কয়েলটা আছে, যেরকম এখানটা একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন আছে না, তার এটার ভেতরে তো কয়েল আছে, তো সেটার ভেতরে কয়েল আছে, ওই কয়েলের মধ্যে দিয়ে আমরা করছি কি ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছি। তো কারেন্ট যখন এই কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হবে তখন কি হবে, হিট জেনারেট হবে। এবার এই যে হিটটা জেনারেট হলো সেটা দেখো এখানে যে জিনিসটা রাখা আছে, এখানে হচ্ছে সেই ম্যাটেরিয়ালটাকে যাকে আমরা হিট করবো আর কি, যার টেম্পারেচার বাড়াবো। তাহলে এই যে কয়েলটা এখানে ভেতরে হিট হলো, কয়েলের সঙ্গে কি ডিরেক্টের কোনো কানেকশান আছে, চার্জের কোনো কানেকশান আছে, বা যে ম্যাটেরিয়ালটাকে গরম করবো তার কানেকশান আছে? কানেকশান নেই। তা সত্ত্বেও কি হচ্ছে, এখান থেকে হিট এখানে, এখান থেকে হিট এখানে ট্রান্সফার হবে। কি পদ্ধতিতে ট্রান্সফার হবে? কনভেকশন আর রেডিয়েশন প্রসিডিওরে, সেটা তো আমরা এর আগের দিনই দেখেছি। তাহলে এখানে যে ম্যাটেরিয়ালটাকে আমাদের হিটেড আপ করতে হবে, যার টেম্পারেচার বাড়াতে হবে, তার মধ্যে দিয়ে কিন্তু ডিরেক্টলি কারেন্ট ফ্লো করা হয় না। যে ম্যাটেরিয়াল বা যে চার্জটাকে আমাদের টেম্পারেচার বাড়াতে হবে, সে কনভেকশন বা রেডিয়েশন প্রসিডিওরে ওই হিটিং এলিমেন্ট থেকে কি হচ্ছে, হিটটা পাচ্ছে। যার যেহেতু এখানে যে চার্জটাকে বা যে ম্যাটেরিয়ালটাকে গরম করতে হবে তার মধ্যে দিয়ে কারেন্ট আমরা পাঠাচ্ছি না ডিরেক্টলি, তার জন্য এটাকে আমরা বলছি ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং। তাহলে আই গেস এটুকু বুঝতেই পেরে গেছো যে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আমরা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু পারফর্ম করে থাকি। যেমন এই যে কি বলে ইমার্শন হিটার, জল, একটা বিশুদ্ধ জল, কি বিশুদ্ধ জল হচ্ছে গিয়ে কারেন্ট ক্যারি করতে কিন্তু পারে না, তাই না? তাহলে সেখানে আমরা ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করছি, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের মাধ্যমে আমরা জলটাকে গরম করতে পারছি। রুম হিটার এই ধরনের এগুলো হচ্ছে কি সমস্তই আমাদের ইলেকট্রিক ওভেন যেগুলো থাকে আর কি, রেজিস্ট্যান্স ওভেন, সেগুলো হচ্ছে আমাদের ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের এক্সাম্পল। বাট এখানে এটাও বলে রাখি, যেহেতু ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করছি তার মধ্যে দিয়ে ডিরেক্টলি কারেন্ট ফ্লো করছে, মানে ওখানে কন্ডাকশন মেথডে যেহেতু ওখানে হিটটা ট্রান্সফার হচ্ছে, তাই ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে অনেক বেশি হিট জেনারেট করা পসিবল। বাট ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে হিট কিন্তু তুলনামূলক কম জেনারেট হবে। কিন্তু যেটা ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের ক্ষেত্রে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ দেখেছিলাম, ওখানে টেম্পারেচার কন্ট্রোল করা পসিবল নয়, এখানে কন্ট্রোল অফ টেম্পারেচার বা টেম্পারেচারের যে কন্ট্রোল সেটা পসিবল। এখানে টেম্পারেচারের কন্ট্রোল কিভাবে পসিবল সেটা আমরা এর পরের দিনের লেকচারে ডিটেলসে দেখবো, কারণ ওটা একটু বড় টপিক যেহেতু। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের ক্লাসিফিকেশনের প্রথম যে দুটো টপিক ছিল, মানে আমরা পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং পড়ছিলাম, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংয়ের মধ্যে রেজিস্ট্যান্স হিটিং পড়ছি। রেজিস্ট্যান্স হিটিংয়ের যে দুটো ভাগ ছিল, ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং আর ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, এগুলো আমরা এই দুটো জিনিস আমাদের যে অপারেটিং প্রিন্সিপাল সেটা আমাদের দেখা হয়ে গেল। আচ্ছা, পরীক্ষাতে যখন আসবে যে পয়েন্টগুলো বললাম সেগুলোকেই লিখতে হবে, তোমাদের নোটসের আকারে দিয়েও দেওয়া হবে, সেখান থেকে লিখলেও হবে বা বই থেকেও লিখতে পারো যদি ইচ্ছে হয়। তো এগুলোকেই দিতে হবে। এখানে আরও একটা জিনিস বলি, আমার যখন সমস্ত হিটিংগুলো পড়ানো হয়ে যাবে দেখবে এখানে আমি কিছু জিনিস বললাম না। কি কি জিনিস বললাম না? টেম্পারেচার কত থেকে কত হতে পারে, আমাদের স্পেসিফিক্যালি অ্যাপ্লিকেশানগুলো কী কী। আমরা যখন একটা জিনিস পড়ছি তো অবভিয়াসলি তার অ্যাপ্লিকেশান আছে, নাহলে তো নিশ্চয়ই পড়বো না। দেখবে আমি এখানে ইমার্শন হিটারের কথা বলেছি, বাট ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের আরও যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো আমি বলিনি, বা টেম্পারেচারের কথা আমি এখানে আলাদা করে বলিনি। না বলার একটা কারণ আছে, আমরা ফার্স্টে প্রত্যেকটার অপারেটিং প্রিন্সিপাল বুঝে নেব। আমার যেটুকু মনে হয়, যেহেতু এই সাবজেক্টটা মেনলি থিওরিটিক্যাল সাবজেক্ট, যখন 4-5 ধরনের হিটিং, মানে এই যে ক্লাসিফিকেশান এত ধরনের হিটিং আছে, 4-5 ধরনের হিটিং যখন পড়া হবে তখন আমি ওই অ্যাপ্লিকেশান, টেম্পারেচার, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজগুলো কম্প্যারিজনের আকারে পড়াবো, যাতে আরও ভালো করে মনে থাকে। আচ্ছা, তো যাই হোক,
আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের বেসিক যে প্রিন্সিপাল সেটা দেখে নিলাম। বাট এখানে আরও একটা জিনিস তোমরা দেখো যে এই যে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, এখানে আমরা একটা হিটিং এলিমেন্ট ইউজ করছি। এবার হিটিং এলিমেন্ট যখন আমরা ইউজ করছি, নিশ্চয়ই যে এলিমেন্টটাকে আমরা হিটিং এলিমেন্ট হিসেবে ইউজ করব তার পার্টিকুলার নিশ্চয়ই কিছু প্রপার্টি থাকতে হবে। সেই প্রপার্টিগুলো যদি ফুলফিল হয় তবেই আমরা তাকে হিটিং এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারবো। নিশ্চয়ই যে কোনো খুশি একটা তার লাগিয়ে দিলাম আর সাথে সাথে সেটা হিটিং এলিমেন্ট হিসেবে কাজ করবে তা তো নয়। কারণ কি? কারণ হচ্ছে সাপোজ এটা হচ্ছে গিয়ে আমার চার্জ, তাই না? এক মিনিট, এটা হচ্ছে গিয়ে চার্জ বা এটা একটা ম্যাটেরিয়াল যাকে আমরা হিট করতে চাইছি। নিশ্চয়ই আমি কিছু একটা কাজের জন্য এটাকে হিট করতে চাইছি, তো সেই কাজের জন্য একটা নিশ্চয়ই টেম্পারেচার আমার দরকার আছে। যে সাপোজ আমার কথার কথা বলছি, ধরো 500 ডিগ্রি সেলসিয়াস আমার অ্যাচিভ করতে হবে। এই তার মানে এই যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে আমাকে 500 ডিগ্রি সেলসিয়াসে, কথার কথা জাস্ট ধরে নাও 500 ডিগ্রি সেলসিয়াসে একে আমাকে হিট করতে হবে। তাহলে 500 ডিগ্রি সেলসিয়াসে হিট করার জন্য এখানে আমরা যে হিটিং এলিমেন্টটা ইউজ করব তার নিশ্চয়ই কিছু পার্টিকুলার প্রপার্টি থাকতে হবে। নিশ্চয়ই যেমন খুশি আমি তো ইউজ করে দিতে পারি না, তাহলে আমাদেরকে এই হিটিং এলিমেন্টের এক ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, যেটা আমরা এখন পড়ব। তাহলে ফার্স্ট গেল এই, আর দুই হচ্ছে গিয়ে এটা ডিজাইন পড়তে হবে। ডিজাইন মানে এর ডাইমেনশন কীরকম হবে সেটা আমাদের নেক্সট লেকচারে আমরা ডিটেলসে দেখব, যে ডাইমেনশন কি, কী ধরনের আমরা ওয়্যার ইউজ করব, মানে তার লেন্থ কীরকম হবে, ডায়ামিটার কীরকম হবে হওয়া উচিত, সেই জায়গাগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এবং ইভেন তার উপর বেস করে আমরা একটা ম্যাথও করবো সেখানটায়, দুই ধরনের ম্যাথও করবো সেখানটায়। বাট এখন আমরা এই যে হিটিং এলিমেন্টটা পড়ছি, এই হিটিং এলিমেন্টের ডিজায়ারেবল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে সেগুলো একটু আমরা সংক্ষেপে ডিসকাস করে নেব। তো দেখো এখানে লেখা আছে কি, রিকোয়ারমেন্ট অফ গুড হিটিং এলিমেন্ট। আচ্ছা, একটা জিনিস বলি, পরীক্ষাতে কোশ্চেনটা দুভাবে আসতে পারে। দুভাবে মানে অনেক সময় দেখা যায় 2 নাম্বারের কোশ্চেন এসছে বা 3 নাম্বারের কোশ্চেন এসছে, আবার অনেক সময় এসছে 5 নাম্বারের কোশ্চেন। তো যখন 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেন আসবে, যেগুলো সাব হেডিং এখানে দেওয়া আছে, মানে হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স, হাই মেল্টিং টেম্পারেচার, লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, জাস্ট এই পয়েন্ট যেগুলো আছে, যেগুলো সাব হেডিং যেগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো লিখে দেবে যখন 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেন আসবে। যখন 5 নাম্বারের কোশ্চেন আসবে প্রত্যেকটা এক্সপ্লেন করে দেবে। কারণ 2 নাম্বারের কোশ্চেনে যদি সমস্ত কিছু লিখতে যাও, যেহেতু এই সাবজেক্টে থিওরি অনেক বেশি, লিখে শেষ করতে পারবে না। যাই হোক, তো হিটিং এলিমেন্টের ভালো হিটিং এলিমেন্ট হওয়ার যে প্রপার্টিগুলো সেগুলো আমরা একে একে ডিসকাস করব। সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমি সহজ পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করি, তারপর একে একে কঠিন পয়েন্টগুলোই আসবো। দেখো এটা দেখো, ফার্স্টে সেকেন্ড পয়েন্টটা দেখো, হাই মেল্টিং টেম্পারেচার। হাই মেল্টিং টেম্পারেচার কেন? আচ্ছা, মেল্টিং টেম্পারেচার বা মেল্টিং পয়েন্ট কি? যে টেম্পারেচারে একটা বস্তু গলে যায়, তাই না? যে টেম্পারেচারে একটা বস্তু গলে যায়। তো ধরো একটা এলিমেন্ট আছে, মানে হিটিং এলিমেন্টের কথা বলছি। আমাকে সাপোজ 500 ডিগ্রি সেলসিয়াসে ম্যাটেরিয়ালটাকে গরম করতে হবে, মানে যে ম্যাটেরিয়াল বা চার্জকে আমরা গরম করবো তাকে হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াসে আমাকে হিট করতে হবে। এবার আমি যে এলিমেন্টটা ইউজ করলাম তার গলনাঙ্ক মানে যে টেম্পারেচারে বস্তুটা গলে যায়। তাহলে এখানে হিটিং এলিমেন্ট হিসেবে যে এলিমেন্টটাকে আমরা ইউজ করেছি, যে ওয়্যারটাকে আমরা ইউজ করেছি, দেখা যাচ্ছে সেই ম্যাটেরিয়ালটার গলনাঙ্ক হচ্ছে সাপোজ 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তো মুশকিল, আমাকে ম্যাটেরিয়ালটাকে গরম করতে হবে 500 ডিগ্রি সেলসিয়াসে, আর এলিমেন্টের গলনাঙ্ক হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 200 ডিগ্রি সেলসিয়াসের পরে গলে যাবে, আমি কাজ করতে পারবো না। তাহলে অবভিয়াসলি এমন কি বলে আমাকে এলিমেন্ট ইউজ করতে হবে যার মেল্টিং পয়েন্ট হাই হয়। তো দেখো সেটাই করা আছে এখানটায়, যে হাই মেল্টিং পয়েন্ট। তারপরে এখানে আছে লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। শুধু লো না, লো অ্যান্ড পজিটিভ, এখানে 5 নাম্বার পয়েন্টটাও আছে। তো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি? এগুলো একদম বেসিক ইলেকট্রিক্যালের জিনিস, মানে তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়ে এসছো। দেখো টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এলিমেন্টের, যে কোনো এলিমেন্টের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু চেঞ্জ হয় না, সেগুলোতে ব্যাপারে আমি আসছি পরে। টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কী হয়? রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। এই টেম্পারেচার চেঞ্জ হলে ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। এর ওপর বেস করে ম্যাটেরিয়ালকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। যারা এই জিনিসগুলো জানো না তারা ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে একটু দেখে নেবে বা ইউটিউবে সার্চ করে বিভিন্ন জায়গার থেকে পেয়ে যাবে।
রিপিট করছি আমি আর একবার, যদি টেম্পারেচার চেঞ্জ হয় রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। যে সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায় তাদেরকে আমরা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ম্যাটেরিয়াল বলি। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? যে সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায় তাদেরকে আমরা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ম্যাটেরিয়াল বলি। যে সমস্ত আর এই ধরনের ম্যাটেরিয়াল সবথেকে ভালো এক্সাম্পল কি? সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কন্ডাক্টর, মানে মেটাল বলতে পারো। যে কোনো মেটালের ক্ষেত্রে কোনো মেটালের যদি টেম্পারেচার বাড়াও তাহলে তার রেজিস্ট্যান্স বেড়ে যায়। প্রত্যেকটা স্পেসিফিক রিজন আছে, যদি না জানা থাকে, কারো যদি জানার ইচ্ছে থাকে পরে আমাকে জিজ্ঞেস করবে, আমি ভিডিও বানিয়ে দেবো তার উপরে কেন রেজিস্ট্যান্স বেড়ে যায়। আচ্ছা, যে সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় তাদেরকে আমরা বলবো নেগেটিভ কোএফিসিয়েন্ট, মানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ম্যাটেরিয়াল। কারণ যাদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় সেগুলো হচ্ছে গিয়ে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ম্যাটেরিয়াল। যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর নর্মাল কি বলে রুম টেম্পারেচারে একটা ইনসুলেটর হিসেবে আচরণ করে, বাট ওর টেম্পারেচার যদি ইনক্রিজ করি আমরা তাহলে তার কন্ডাক্টিভ মানে কন্ডাকশনের যে প্রপার্টি সেটা বাড়তে থাকে। তাহলে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কীভাবে পেলাম আমরা? যে ওখানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে যদি আমরা টেম্পারেচার বাড়াই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স কমবে। আর এক ধরনের থাকে হচ্ছে গিয়ে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে যাদের টেম্পারেচার চেঞ্জ হলেও রেজিস্ট্যান্সের চেঞ্জ হয় না। তো তোমাদের কাজ থাকলো এই জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্টের এক্সাম্পল আমাকে বলা। তো এখানে যেটা বলা হচ্ছে যে লো অ্যান্ড পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কেন বলা হচ্ছে? কারণ প্রথম কারণ হচ্ছে মানে ফার্স্টে যে টার্মটা আছে লো অ্যান্ড পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, লো বলার কারণ টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবার যদি হাই হয় মানে পজিটিভ এই যে কোএফিসিয়েন্ট যেটা সেটা যদি হাই হয়ে যাওয়ার মানেটা কি? টেম্পারেচার চেঞ্জ হলে রেজিস্ট্যান্স বেশি চেঞ্জ হবে। টেম্পারেচার সামান্য চেঞ্জ হলো অবভিয়াসলি কারেন্ট গেলে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার সামান্য বাড়লো তাতে যদি রেজিস্ট্যান্সও বেড়ে যায় হিউজ পরিমাণ বেড়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, মানে হাই যদি হয়, লোয়ের পরিবর্তে যদি হাই হয় তাহলে কী হবে? সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে মানে আমি শুরুতেই বললাম টোটাল জিনিসটা ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে I²R এর উপর, তাই না? P=I²R, এটার উপর বেস করে দাঁড়িয়ে আছে। তো টেম্পারেচার বেড়ে গেছে তার জন্য রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেল। তো রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে সার্কিটে যদি রেজিস্ট্যান্স বাড়ে কী হবে? কারেন্ট কমে যাবে। তাহলে এই যে সিস্টেমটা আছে সিস্টেমটা কী হচ্ছে? হ্যাম্পার্ড হচ্ছে না, আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে হিটিং এলিমেন্ট হিসেবে যার টেম্পারেচার কোএফিসিয়েন্ট লো হয়। কেন? কারণ টেম্পারেচার কোএফিসিয়েন্ট লো হলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স খুব বেশি বাড়বে না, তাতে সিস্টেমটা স্টেবল থাকবে। আর পজিটিভ কেন? ধরো পজিটিভ না হয়ে যদি নেগেটিভ হতো তাহলে কি হতো? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যেত, রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বাড়তো, আর কারেন্ট বাড়লে দেখা গেল বেশি হিটিং এফেক্ট তৈরি হলো, কম রেজিস্ট্যান্সের তার তো সহজে গলে গেল। তাহলে নেগেটিভ তো হওয়া যাবেই না, যদি হয় তাহলে হচ্ছে গিয়ে লো হতে হবে প্লাস পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হতে হবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ওই দুটো পয়েন্ট। 3 হচ্ছে গিয়ে হাই অক্সিডাইজিং টেম্পারেচার। কেন হাই অক্সিডাইজিং টেম্পারেচার? এই কারণে বলা হচ্ছে যে দেখো যে কোনো মেটাল অক্সিজেনের সঙ্গে কি হয়? বিক্রিয়া করে। বাট এই অক্সিজেনের একটা জিনিস, যখন কোনো মেটাল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান যখন হয়, রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তখন কি হয়? ম্যাটেরিয়ালের প্রপার্টি কিন্তু চেঞ্জ হয়ে যায়, পদার্থের ধর্ম চেঞ্জ হয়ে যায়। কার মাধ্যমে? যদি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশান হয়। এবার যে কোনো মেটাল হয় কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যখন তার টেম্পারেচার খুব বেশি থাকে। কি বলছি? হায়ার টেম্পারেচারে
মেটাল খুব সহজেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাহলে যে হিটিং এলিমেন্ট আমি ইউজ করছি এর মধ্যে দিয়ে তো কারেন্ট যাওয়ার জন্য হিউজ পরিমাণ হিট তৈরি হচ্ছে, তাহলে এর টেম্পারেচার তো অনেক বেশি থাকবে। তো হাই টেম্পারেচারে যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, কেমিক্যাল রিয়াকশন হয়, মানে বেসিক্যালি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাকে আমরা জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন বলে থাকি। তো যদি সহজেই আমার অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায় বা অক্সিডাইজড হয়ে যায়, তাহলে কী হবে, এই ম্যাটেরিয়ালের তো প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ হয়ে যাওয়া মানে তার রেজিস্টিভিটি চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, তার মানে ডিজায়ার্ড যে আমাদের হিট পাওয়ার কথা ছিল সেটা তো আমরা আর পাবো না। তাহলে আমাকে এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যাতে সেটা হাই টেম্পারেচারে সহজে অক্সিডাইজড না হয়। তো সেটাই এখানটায় করা আছে, দেখো, হাই অক্সিডাইজিং টেম্পারেচার, যে অক্সিডাইজিং টেম্পারেচার অফ হিটিং এলিমেন্ট শুড বি হাই ইন অর্ডার টু এনশিওর লঙ্গার লাইফ, যাতে অক্সিজেন দ্বারা সহজে জারিত না হয়ে যায়, নাহলে বেসিক্যালি তার ব্রিটেলনেস এগুলো বেড়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ডাকটাইল। ডাকটাইল মানে দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি যদি একটা কাঁচের কথা ভাবো, গ্লাসের কথা ভাবো, একটা কাঁচের যদি কথা ভাবো, গ্লাস বা কাঁচকে তুমি কি নর্মাল অবস্থায় কীরকম কঠিন অবস্থায় থাকে, তো সেটাকে কি তুমি বাঁকাতে পারবে? বাঁকাতে পারবে না, সেটা কিন্তু ভেঙে যাবে। বাট একটা জিনিস দেখো, এখানে আমরা এই যে কি বলে ইমার্শন হিটারটা দেখলাম, এর মধ্যে কয়েলটা কীরকম দেখতেই পাচ্ছ তো, এর শেপটা কীরকম, তাহলে কয়েলটাও ভেতরে সেরকমভাবেই পেঁচানো আছে। তাতে কি ভেতরের কয়েলটা ভেঙে গেছে? না, কয়েল তো ভাঙবে না। তাহলে আমাকে এমন হিটিং এলিমেন্ট ইউজ করতে হবে যাকে প্রয়োজনে আমি বাঁকাতে পারি, বিভিন্ন শেপ দিতে পারি, যাতে সহজে ছিঁড়ে না যায় বা ভেঙে না যায়। ডাকটিলিটি সেই জিনিসটাকেই বোঝায়। ডাকটাইল বলতে কি বোঝায় বলো তো, যে একটা ম্যাটেরিয়ালের ওপর আমি স্ট্রেস দিচ্ছি অথচ জিনিসটা কি হচ্ছে না, ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না। যত বেশি ডাকটিল মানে যত বেশি ডাকটাইল একটা ম্যাটেরিয়াল, যত বেশি ডাকটাইল তার শেপ আমি তত বেশি চেঞ্জ করতে পারবো, তা সত্ত্বেও সেটা ভাঙবে না বা ছিঁড়বে না। তাহলে হিটিং এলিমেন্টকে আমাকে বিভিন্ন শেপ দেওয়ার দরকার হতে পারে। তো তার জন্য হিটিং এলিমেন্টকে অবশ্যই ডাকটাইল হতে হবে আর তার ফ্লেক্সিবিলিটিও খুব ভালো হতে হবে। তো সেটাই লেখা আছে, দেখো, সিন্স দ্য ম্যাটেরিয়াল অফ দ্য হিটিং এলিমেন্টস has to have convenient shapes and sizes, it should be high ductility and flexibility. ডাকটাইল হলে আর কিছুই না, আমরা হিটিং এলিমেন্টগুলোকে ভালো আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা শেপ দিতে পারবো। মেকানিক্যাল স্ট্রেংথ। মেকানিক্যাল স্ট্রেংথ হচ্ছে কি, যে আমি যে হিটিং এলিমেন্ট ইউজ করলাম তার যদি মেকানিক্যাল স্ট্রেংথই না থাকে তাহলে তো সহজেই ছিঁড়ে যাবে, আমি তো ইউজই করতে পারবো না। তাহলে মেকানিক্যাল স্ট্রেংথও বেশি হতে হবে। এবার এখানে একটা পয়েন্ট বাকি থাকলো, সেটা হচ্ছে কি হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স। এবার এখানে আমি একটা কথা বলবো, এর পরের দিন আমাদেরকে হিটিং এলিমেন্টের কি বলে ডিজাইন নিয়ে পড়তে হবে। তো তখন রেজিস্টিভিটি জিনিসটা নিয়ে আমাকে অনেক ডিটেলসে বলতে হবে। তো তোমাদের আমি একটা বাড়ির কাজ দিলাম, দেখবে আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে একটা জিনিস পড়ে এসেছিলাম, যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের লেন্থের সঙ্গে রেজিস্ট্যান্স হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। কন্ডাক্টরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রেজিস্ট্যান্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এই দুটোকে কম্বাইন করে আমরা লিখতাম হচ্ছে কি আর ভ্যারিজাস এল বাই এ। তারপরে ভ্যারিজাস সিম্বলটাকে তুলে একটা কনস্ট্যান্ট আনতাম, আর ইকুয়ালস টু লিখতাম হচ্ছে রো এল বাই এ। তো এই যে রো, এই জিনিসটাকে আমরা বলি কি স্পেসিফিক রেজিস্ট্যান্স, বা বাংলায় বলা হয় রোধাঙ্ক। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে গিয়ে এই যে রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের কথা বলছি, এর সিগনিফিকেন্স আগে একটু পড়ে আসবে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাতেও কোনো প্রবলেম নাই, কারণ এর পরের দিন যখন আমি হিটিং এলিমেন্ট পড়াবো তখন রো নিয়ে আমাকে কিছু কথা বলতে হবে। তো আগে সেইটুকু কাজ বাড়িতে করে এসো, তারপরে আমি এই হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স হলে কি সুবিধা পাওয়া যায় সেটা আমি সেখানটায় ডিসকাস করব, তাহলে টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আর হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স এই পয়েন্টটা বোঝানোর পরে আমরা এটাও এক্সাম্পল নিয়ে নেব যে হিটিং এলিমেন্ট হিসেবে আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালকে ইউজ করে থাকি। পরীক্ষাতে এখান থেকে দুই ধরনের কোশ্চেন হয়, ফার্স্টেই বললাম 2 নম্বরের কোশ্চেন হতে পারে, সেক্ষেত্রে সাবহেডিংগুলো লিখতে হবে। বড় কোশ্চেন এলে সেগুলো 5 নম্বরের কোশ্চেন হলো সবগুলো এক্সপ্লেন করতে হবে। আর এছাড়া 1 নম্বরের কোশ্চেন বড় কোশ্চেনের সঙ্গে চলে আসে যে হিটিং এলিমেন্ট হিসেবে আমরা কোন ধরনের এলিমেন্টকে ইউজ করি, তখন আমরা সেখানটায় এর পরের লেকচারে যখন হাই স্পেসিফিক রেজিস্ট্যান্সটাকে তোমাদের ডিটেলসে বোঝানো হয়ে যাবে, সেখানে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি, মানে যে অ্যালয়গুলো আছে সেই অ্যালয়গুলোর নাম নিয়েও আমি সেখানে বলে দেবো। তো
তো যাই হোক, আজকের লেকচার এই অবধিই থাকলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবে, নেক্সট ভিডিওতে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া হবে।